মঙ্গলবার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতির কাছে শপথ নেবে মন্ত্রিসভা, নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। সরকার গঠন করলেও শক্তিশালী থাকবে সংগঠন বলছেন বিএনপি নেতারা। গুরুত্ব পাবে দুর্নীতি রোধ ও জনসম্পৃক্ততা। পরিবর্তনের মনোভাব ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান। নতুন সরকার গুরুত্ব দিবে আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। নতুন সরকারের সামনে উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে পাহাড় সমান চ্যালেঞ্জ। কর্মসংস্থান, বিনিয়োগ ও অভ্যন্তরীণ আয় বাড়াতে নীতি কৌশল বদলানোর তাগিদ। আগামীর প্রধানমন্ত্রীকে একজন দক্ষ অর্থমন্ত্রী নিতে হবে, যে হু অনলি রিপোর্টস টু দি পার্লামেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার। আপনি যদি ব্যবসার পরিবেশ ভালো করেন, তারপরেও কিন্তু এই নতুন কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। খুলনা বিভাগে জামায়াতের বড় বিজয়। ধরাশয়ী বিএনপির হেভিওয়েট অনেক প্রার্থী। জাতীয় পার্টির দুর্গখ্যাত কুড়িগ্রামে জামানত হারিয়েছে 18 জন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিন বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। এর আগে দুপুরে মন্ত্রিপরিষদের সদ্য বিদায়ী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1000 অতিথি উপস্থিত থাকবেন। এদিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম নাসির উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রাতে ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন শুধু শপথের অপেক্ষা। শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া 299টি আসনের মধ্যে 297টি ফলাফলের ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। আমরা প্রস্তুত আছি আর কি। শপথ গ্রহণের পক্ষ, আদার্স তাদের আপ্যায়ন, তাদের লবি, তাদের স্বাক্ষর, তাদের আইডি কার্ড সব আমরা প্রস্তুত আছি। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সদ্য বিদায়ী সচিব জানান, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার। তবে বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিকালে মন্ত্রিসভাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি। প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000। এদিকে নতুন সরকার গঠনের তোড়জোড়ের পাশাপাশি সম্ভাব্য মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়িও। এর আগে এক ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অরিজিনাল যে ডকুমেন্টে রিটার্নিং অফিসার অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি। অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা ও জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তরেও। দলের মধ্যে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ, সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়।
দীর্ঘ ১৭ বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? ১৭ বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে, এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি চাঁদাবাজি সম্পৃক্ত থাকে, ইভেন মাদকের যদি সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা সাইড করে ফেলবো এবং তাকে সম্পৃক্ত রাখবো না। মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল, ইটস নর্মাল, সবাই করতেছে, আমরাও করব। এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়ভীতি কাজ করে। আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে। নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে, যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য। এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা। আমরা রাষ্ট্রীয় কাজ করব, সরকারি কাজ করব, সব ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, আমরা যার যার প্রোটোকল সেটাও দিব, কিন্তু আমাদের সাংগঠনিক জায়গায় যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সাংগঠনিক কাঠামোতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে। তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায় তখন সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ব্যাখ্যা যায়, এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে, রাজনৈতিক কর্মসূচি না পরিচালনা না করে, তখন সরকারি কর্মসূচিতে বেশি আসক্ত হয়ে যায়। যারা আগামী দিনে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে, যারা যাদের কর্মকাণ্ডে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে দলভাবে আশ্রয়বস্ত্র দেওয়া হবে না এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি, রাজনীতিকে আমরা সেবা মনে করি, জবাবদিহিতা মনে করি, দায়িত্ব মনে করি। বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। ভোটারের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে। তো এটা বিএনপির জন্য একটা সমস্যা। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এবার দেশ গড়ার পালা। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চান। আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান ও সংস্কার বিএনপি সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অব ল বা আইনি পন্থা অনুসরণের কথা জানান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। এবং অতিথিবৃন্দ, বড় বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। দলকে এটি নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন। শুরুতে বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন। স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। অর্থনীতির পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা সহ বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক
সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান জানান, ধাপে ধাপে ইশতেহার ও সনদ বাস্তবায়নের কথাও। কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যের পর সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতি, শেখ হাসিনাকে ফেরানো সহ নানা বিষয় জানতে চান ভারত, পাকিস্তান, চীন সহ কয়েকটি দেশের সাংবাদিক। উত্তরে তারেক রহমান জানান, তার নীতিতে দেশের স্বার্থই আগে, আর জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে রুলস অফ ল অনুসরণ করা হবে। By ensuring rule of law, foreign policy which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. 2/3 আসন জেতার পেছনে কার ছবি ছিল কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সার্ক কার্যকরের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারেক রহমান। সংবাদ সম্মেলন শেষে হাত উঁচিয়ে বিজয়ের উদযাপন করেন বিএনপি চেয়ারম্যান সহ দলের সিনিয়র নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি, মন্থর অভ্যন্তরীণ আয়, দেশি বিদেশি বিনিয়োগের খরা, অর্থনীতিতে এখন নানামুখী চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফেরাতে পরিবর্তিত সময়ে চেষ্টা ছিল, কিন্তু সুফল মিলেছে কমই। এমন এক অবস্থায় 2-1 দিনের মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার। বিশ্লেষকরা বলছেন, সবার আগে অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়া উচিত। কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলা। ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামোগত সমস্যা দূর করে ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। 1.5 বছর আগে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি সহনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি অর্থনীতির এই সূচক। মূল্যস্ফীতি 7% ঘরে নামিয়ে আনার কথা বলা হলেও গেল 8 মাস ধরে এই সূচকের হার 8% বেশি। প্রকৃত আয় কমে যাওয়ায় কষ্টে আছে সাধারণ মানুষ। শুধু মূল্যস্ফীতি নয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই এলোমেলো। কেন্দ্রীয় ব্যাংকে দলীয়করণ করে ফেলেন, অর্থ মন্ত্রণালয়কে দলীয়করণ করে ফেলেন। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন মন্ত্রীরা দলীয়করণ করেছে, আবার বেশ কিছু মন্ত্রী আছেন যারা আবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে। তো এই মুহূর্তে যাতে করে কোনো ধরনের দলীয়করণ না হয়, আগামীর প্রধানমন্ত্রীকে একজন দক্ষ অর্থমন্ত্রী নিতে হবে, যে হু অনলি রিপোর্টস টু দি পার্লামেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার। শেষ হয়েছে নির্বাচন, দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। স্থিতিশীল হচ্ছে দেশ, কিন্তু সরকারের সামনে পাহাড় সমান অর্থনৈতিক চ্যালেঞ্জ। নতুন বিনিয়োগ নেই বললেই চলে, কমেছে শিল্পের উৎপাদন সক্ষমতা, হচ্ছে না কর্মসংস্থান। কথাবার্তা হচ্ছিল যে আসলে রাজনৈতিক সরকার ক্ষমতা এলে তখন বোঝাপড়ার ভিত্তিতে নীতি কেমন হয় সেটার ভিত্তিতে আসলে বিনিয়োগ আসবে বিদেশ থেকে, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো নির্বাচনী ইশতেহারেও আসলে এই নিয়ে পরিষ্কার কোনো নির্দেশনা আমি কিন্তু কোনো বড় রাজনৈতিক দল বা জোটের কাছ থেকে পাইনি। বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তারা আগামী 18 মাসে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু সেটা রাতারাতি কিন্তু সম্ভব হবে না। তার কারণ আপনি যদি ব্যবসার পরিবেশ ভালো করেন, তারপরেও কিন্তু এই নতুন কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। অভ্যন্তরীণ আয়ে গতি নেই। রাজস্ব খাত সংস্কারের উদ্যোগ নেবার পর এখন কার্যক্রমে হযবরল অবস্থা। বৈদেশিক সহায়তা প্রাপ্তির পালেও হাওয়া নেই। গভীর সংকটে ব্যাংক খাত, জমেছে খেলাপি ঋণের পাহাড়। এখন ব্যাংকের যে অবস্থা, অনেক ব্যাংকই কিন্তু খারাপ অবস্থার মধ্যে আছে, তাদের যে খেলাপি ঋণের পাহাড় জমে গেছে। তো তাদের পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কিভাবে ঋণ দেবে ব্যবসার জন্য? তো সেগুলো একটা চিন্তার বিষয়। অবকাঠামোগত এবং জ্বালানি সংকটের সুরাহা হওয়া প্রয়োজন। এলডিসি উত্তরণও নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পুঁজিবাজারের গতি ফেরানো দরকার। যতটুকু চাপে গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজন, তো সেগুলো কিন্তু সরবরাহ করাটা বেশ একটা সমস্যাপেক্ষ বিষয়। এটা যেমন একটা সমস্যা যেগুলো আসলে অনেক কাজ করতে হবে যে কোনো রাজনৈতিক দলকে বা জোটকে ক্ষমতায় আসতে গেলে বা আসার পরে। এলডিসি গ্র্যাজুয়েশন, সেটা তো আমাদের সামনে আসছে। এখনো পর্যন্ত আমরা নির্বাচনী ইশতেহারগুলোতে কিন্তু সেভাবে পাইনি যে এটা মোকাবেলা করার জন্য বা স্মুথ ট্রানজিশনের জন্য অথবা পেছানোর জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করবে।
করবেন। সার্বিক অর্থনীতি চাঙ্গায় বদলাতে হবে নীতি কৌশল, সুশাসন নিশ্চিত করে গতিশীল না হওয়া গেলে তৈরি হতে পারে বিপর্যয়। এনবিআরকে শক্ত করে মানে একদম ট্রান্সপারেন্ট করতে পারবে সেই প্রধানমন্ত্রী উইল বাই ফার বি দ্য মোস্ট পপুলার দ্য প্রাইভেট সেক্টরস প্রাইম মিনিস্টার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলায় 36 আসনের মধ্যে 25টিতেই জয় পেয়েছে জামায়াত। যদিও সংসদে যাওয়ার টিকিট পাননি দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অন্যদিকে বিএনপি 11টি আসনে জয় পেলেও হেভিওয়েট অনেক প্রার্থী ধরাশয়ী হয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কাজ ভোটারদের দূরে সরিয়ে দিয়েছে বলে মনে করেন ধানের শীষের পরাজিত প্রার্থীরা। গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ধরাশায়ী হয়েছেন বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী। বিভাগের 36টি আসনের 25টি দখলে নিয়েছে জামায়াত। বিভাগে ভালো করলেও খুলনা জেলায় তেমন সুবিধা করতে পারেনি দাঁড়িপাল্লা। জেলার 6টি আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে তারা। যদিও ধানের শীষের ঘাঁটি খুলনা 2 আসনে হানা দিয়ে বিএনপির শক্তি অনেকটা দুর্বল করে দিয়েছে। যখনই আমরা বিভক্ত হয়েছি তখনই কেন্দ্রের দায়িত্ব ছিল বিএনপির এই সমস্যাগুলো সমাধান করা। দীর্ঘ সময় বিভক্তির জায়গা থেকে রাখা এবং এটি আমাদের বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। সাতক্ষীরার 4টি আসনের সবগুলোতেই পরাজিত হয়েছে বিএনপি। জামায়াতের বিজয়ী প্রার্থীর দাবি প্রতিপক্ষ দলের সাংগঠনিক দুর্বলতাই এগিয়ে রেখেছে তাকে। দীর্ঘদিন সাতক্ষীরার জামাতের পরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, হত্যা, এটার প্রতি মানুষের একটা সিম্প্যাথি বা মানুষের একটি সহানুভূতি এবং ভালোবাসা সৃষ্টি হয়েছে। সর্বোপরি এখানে সংগঠনের মজবুতিও ভালো। বাগেরহাটে 4টি আসনের মধ্যে বিএনপি জিতেছে মাত্র 1টিতে। নড়াইলে 2টি আসন ভাগাভাগি করে নিয়েছে বিএনপি ও জামায়াত। ঝিনাইদহ ও যশোরে 1টি করে আসন জিতেছে বিএনপি। কুষ্টিয়াতেও সুবিধা করতে পারেনি ধানের শীষ। অন্যদিকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সবগুলো আসনেই পরাজিত হয়েছে বিএনপি। বিভাগের মধ্যে ব্যতিক্রম শুধু মাগুরা জেলা, যেখানে 2টি আসনই পেয়েছে বিএনপি। খুলনা বিভাগে দাঁড়িপাল্লার ভূমিধস বিজয়ের মধ্যেও জামায়াত নেতাকর্মীদের মাঝে হতাশা ছড়িয়েছে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের হার। 2001 সালে খুলনা 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের পরাজয় মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মীরা। সনাতন সম্প্রদায়ের ভোট না পাওয়া ও কালো টাকার কাছে হেরেছেন বলে অভিযোগ জামায়াত নেতার। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা সেখানে উচ্চারণ হয়েছে এবং এলাকায় ব্যাপক টাকা যে বিলি হয়েছে এটা তো আমার প্রত্যক্ষ। খুলনা বিভাগে ভোটের মাঠে লড়াই করেছেন মোট 203 জন প্রার্থী। আল এহসান, যমুনা নিউজ, খুলনা। জাতীয় পার্টির দুর্গখ্যাত কুড়িগ্রামের 4টি আসনে জামায়াতের হানা। জামানত হারিয়েছেন 18 জন প্রার্থী। কোন্দল, জনবিচ্ছিন্নতা আর পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় রাজনৈতিক দলগুলোর এমন পরাজয় বলে মনে করছে সচেতন মহল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 28 জন প্রার্থী। তবে এর মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 18 জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন কুড়িগ্রাম 1 আসনে 3 জন, কুড়িগ্রাম 2 আসনে 7 জন, কুড়িগ্রাম 3 আসনে 3 জন এবং কুড়িগ্রাম 4 আসনের 5 প্রার্থী। জাতীয় পার্টির ঘাঁটি খ্যাত জেলার 4টি আসনেই বিএনপি ও জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা। জেলা থেকে উপজেলা পর্যায়ে অন্তর্কোন্দল, অবিশ্বাস, জনবিচ্ছিন্নতা, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাকে ভরাডুবির কারণ বলে মনে করছেন ভোটার সহ সচেতন মহল। অনেক এমপি মন্ত্রী দেখেছি কুড়িগ্রাম জেলায় যে তারা অনেক আশ্বাস দিছে, কিন্তু কথা অনুযায়ী সেটা বাস্তবায়ন হয়নি। এমপি মন্ত্রীরা ছিল, ওনারা নিজেদের উন্নয়ন করেছে, জেলা কোনো উন্নয়ন করে নাই। এখানে এজেন্ট সংকট, ওদের আর সমর্থন নাই, ভোট নাই, যার কারণে ওরা উপস্থিতি হয়নি এখানে। জনগণের সাথে সম্পৃক্তহীনতা, 2 নম্বর যে প্রতিশ্রুতিগুলো বিগত সময় দিয়ে সেগুলো পূরণ না করা, যে কর্মী বাহিনী নিয়ে যারা মানুষের দাঁড়িয়ে গেছে, এই কর্মী বাহিনীর উপর জনগণের কোনো আস্থা ছিল না, বিশ্বাস করতে পারেনি।
4 শতাধিক চর বেষ্টিত জেলাটিতে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস সহ নানা সমস্যা রয়েছে। তাই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বালুময় অঞ্চলটিকে এগিয়ে নেয়াই এখন বড় চ্যালেঞ্জ। চিকিৎসা এবং শিক্ষা ভার্সেস আমাদের যে কর্মসংস্থানের যে অভাব ছিল, এটা যেন উনি যে কমিটমেন্টগুলো মানুষের কাছে করেছে, এটা যেন তোমার হলো নিজে আল্লাহ তাকে স্বাবলম্বী করে। চাঁদা মুক্ত এবং তোমার দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই আমরা। আর মাদক মুক্ত, মাদক যেন আমাদের কুড়িগ্রামে না থাকে, এই দিক দিয়ে আমরা সজাগ থাকবো এবং সচেতন থাকবো। নবনির্বাচিত এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিরোধী দলে থাকলেও জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। আমি কোনো দলের কাজ করতে চাই না, আমি সব মানুষের কাজ করতে চাই। সে জায়গা থেকে আমি বিশ্বাস করি যদি একটা সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, তাহলেই কুড়িগ্রাম পরিবর্তন করা সম্ভব। সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়ী অন্য প্রার্থীরাও। সরকার গঠন করার পরে তাদের উপরেই নির্ভর করবে তারা বৈষম্য করবে কিনা। আমরা চাইব যে সভ্যতার ভিত্তিতে প্রয়োজনীয়তা সেটার উপরেই যদি তারা কাজ করে, তাহলে আমি মনে করি যে আমরা বৈষম্যের শিকার হব না। তারা অন্যান্য অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে, এবার তারা জামাতকে বেছে নিয়েছে। তার কারণ তারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে এবং জামাত যেহেতু একটি দুর্নীতিমুক্ত দল বলে জামাত নিজেকে দাবি করে। উত্তরবঙ্গের অবহেলিত এই জনপদের উন্নয়নে এবার আরও বেশি বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবেন জনপ্রতিনিধিরা, প্রত্যাশা এলাকাবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কার্যক্রম থেকে বের হয়ে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে 11 দলীয় ঐক্যজোট। নিরাপত্তা দিতে না পারলে দেশের মানুষকে নিয়ে আন্দোলনে নামবে জামায়াত। ইতোমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। শনিবার রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। রাতের আধারে ইসি গেজেট প্রকাশ করে ফলাফল রিভিউ করার সুযোগ বন্ধ করে দিয়েছে। তবে রিভিউ করতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংসদে গঠনমূলকভাবে শক্তিশালী ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী। স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে। সে আসনগুলো চিহ্নিত করে স্ব আসন থেকে পুনর্গণনা রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে। 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে, একেবারে তড়িঘড়ি করে, যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নির্বাচনী বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় নাটোর 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুল এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে। এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 2 সমর্থক একটি দোকানে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই দোকান থেকে পিস্তল, 5 রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করে যৌথ বাহিনী। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। চিকিৎসক বিষয়টি জানার পর পরীক্ষার জন্য তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন। হাতিয়া পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে 250 শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। উনি আমাকে প্রথমেই এসে মারামারি কথা বলেছে, পরবর্তীতে উনি বলেছে উনি এসে ধর্ষিত হয়েছে। সেই জন্য আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে আমরা ভর্তি করে আমাদের গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন, এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয়ায় এই হামলা চালানো হয়।
আমার স্বামীর সহকারে আমি কেসিন রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুয়েছে। তো কে গেছে, একজন গেছে, দুইজন, একজন দরজা দড়ি খারিছে, এমরান দরজা দড়ি খারিছে, রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা টের পাননি তারা। এটা আমি হেতের কথা আমি কি জানি, আমার মনের কথা হেতে জানে না, আমার হেতার মনের কথা আমি জানি। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে ওই যে তিনটা ছেলের কথা বলছে, আব্দুর রহমান সহ রুবেল ইমরান, এর আগে আসছে কি মনে হয় আপনার থেকে? না। হ্যাঁ, বাসায় এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না, কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। হাতিয়া জুড়ে হামলা, নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র সাপলাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা। একটা মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। হাতিয়া পুলিশ জানায় প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এটা এক্সাজারেশন, অতিরঞ্জন, আপনার প্রোপাগান্ডা, ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি, এটাকে করার জন্য, ইস্যু করার জন্য জাস্ট দে আর ট্রাইং। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বিএনপি শপথ নেওয়ার আগেই সারা দেশে নৈরাজ্য ও শাসনতন্ত্র চালু করেছে এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর তাকে তারেক রহমান হাতিয়ায় গণধর্ষণের বিচার না করলে বাংলাদেশের সব শ্রেণীর নারীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন দলটির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী সমর্থকদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাত 11:15টার দিকে দলটির বাংলা মোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির বাংলা মোটর কার্যালয়ের সামনে থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগের দিকে যান। এই সময়ে ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, ধর্ষকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন নানা স্লোগান দেন তারা। যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে, হুমকি দিচ্ছে, অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নিবে, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আমি বাংলাদেশের মা বোনদেরকে বলবো, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আপনার বোন যে ধর্ষণ হয়েছে, এই বিচার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে কড়ায় গন্ডায় বুঝে নিব। দলীয় কোন্দলে এবারও শেরপুরে 1 আসনে ফল ঘরে তুলতে পারেনি ধানের শীষে প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এতে এই আসনে বিএনপির 41 বছরের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো। নির্বাচনে জামায়াতের সাথে নিজ দলের বিদ্রোহী প্রার্থীকেও মোকাবেলা করতে হয় ডক্টর সানসিলাকে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী জামায়াতের রাশিদুল ইসলামের সাথে তার ভোটের ব্যবধানও ছিল বিস্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকে আলোচনায় শেরপুর 1 আসনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। কিন্তু দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর কারণে এবারও হাতছাড়া হলো শেরপুর সদর আসন। নির্বাচনে স্বতন্ত্র হিসেবে লড়াই করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। এতে বিভক্ত হয়ে পড়ে নেতাকর্মী ও ভোট। বিএনপির 2 প্রার্থীকে সমঝোতায় আনতে না পেরে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে কেন্দ্র। দলের ধানের শীষ ছিল, তারেক জিয়ার মার্কা ছিল, কিন্তু তারেক জিয়ার মার্কা ছেড়ে দিয়ে স্বতন্ত্র পিছনে আজকে দৌড়ানোর কারণে আজকে শেরপুরের এই সংসদীয় আসনটা আমরা হারিয়েছি। আমাদের ভিতরে একতা রাখতে হবে না বিএনপি, এবার না যেতে পারলাম, পরবর্তীতে যাব আমরা। এটা কি এমন আমিত্তি জিনিস যেটা না হলে আমি বাঁচবো না, বিরাট একটা তার ভুল।
নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রাশিদুল ইসলাম পেয়েছেন 1,27,811 ভোট। ধানের শীষ নিয়ে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন 78,342 ভোট। অন্যদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন 62,415 ভোট। দুইজন মিলিয়ে ভোট পেয়েছেন 1,40,757। তৃণমূলের দাবি ভোট ভাগ না হলে জয় পেত ধানের শীষই। বিদ্রোহী প্রার্থীকে বারবার বলা সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী পদক্ষেপ নিয়েছে, তার জন্যই আমাদের শেরপুরে এই অবস্থা। আমরা যদি দুইটা ভোট একসাথে করি তাহলে জামাত ইসলামের চেয়ে অনেক ভোট বেশি হয় এবং একক প্রার্থী থাকলে পরে জামাত ইসলাম আরো কম ভোট পাইত। দলীয় কোন্দলের কারণে শেরপুর 1 আসন বিএনপির হাতছাড়া হলেও এলাকার উন্নয়নে যেন এর প্রভাব না পড়ে সেই প্রত্যাশা বিশিষ্টজনদের। আগামী সংসদ পিছিয়ে পড়া যে সকল জেলা ছিল তার মধ্যে শেরপুর অন্যতম। এই শেরপুরের এই উন্নয়নগুলো নিশ্চিত করে। এদিকে শনিবার ঢাকায় নির্বাচন কমিশনে অনিয়মের অভিযোগ তুলে শেরপুরে 1 আসনে ফল পূর্ণ বিবেচনার দাবি জানান ডাক্তার সানসিলা। আমি ন্যায়ের পক্ষে থাকবো। একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে, পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায়, এই বাংলাদেশ তো আমরা চাইনি 5ই অগস্টের পরে। অবশ্যই আমি আদালতে যাব। দলের স্থানীয় কোন্দলে এই পরাজয়ের জন্য দায়ী করলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আমাদের নেতা কর্মীদের ভিতরে যদি বিভেদ আমরা ভুলে যাই, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা এই দল ইনশাআল্লাহ ক্ষমতা আসবে বলে আমি বিশ্বাস করি। জেলা বিএনপির কমিটি গঠন এবং বিভেদ দূর করে সংগঠনকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করার দাবি তৃণমূলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাজশাহী নগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বজনরা জানান, মোস্তফা শনিবার রাত 8টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাবার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে অচেতন হয়ে মাটিতে পড়ে যায় গোলাম মোস্তফা। উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলছেন স্বজনরা। পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু হয়েছে। গুলিবিদ্ধ একজন মারা গেছে, এটা সত্য ঘটনা সত্য, বাট কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত বা কি কারণে জড়িত এটা আমরা এখন জানতে পারি না, তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। এদিকে ভোলার চরফ্যাশনে ভুট্টো নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথা এলাকায় ভুট্টোর বাড়ির সামনে হয় এই ঘটনা। পুলিশ জানায়, ভুট্টোকে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নামে মাদকের মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। প্রাথমিক ধারণা, মাদক বেচাকেনার শত্রুতার জেরে হয় এই হত্যাকাণ্ড। পয়জন ডার্ট ফ্রগ নামের এক প্রজাতির ব্যাঙের বিষ ব্যবহার করে হত্যা করা হয়েছিল রাশিয়া বিরোধী নেতা এলেক্সেই নাভালনিকে। এমন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের 5টি দেশ। দেশগুলোর দাবি, নাভালনির মৃত্যুর পর তার মৃতদেহে এপিভ্যাটিডিন নামের বিষাক্ত পদার্থ পাওয়া গিয়েছে। এই পদার্থ মধ্য ও দক্ষিণ আমেরিকার পয়জন ডার্ট ব্যাঙের দেহে পাওয়া যায়। কি এই পয়জন ডার্ট ব্যাঙ, আর কেনই বা এটি এত মারাত্মক, এ নিয়ে চলছে জোর আলোচনা। নিমেষেই যে কোনো প্রকৃতিপ্রেমীর নজর কাড়বে উজ্জ্বল নীল, লাল, সবুজ বা হলুদ রঙা এসব ব্যাঙ। অনেকেই একবার ছুঁয়ে দেখতে এগিয়ে যাবেন, তবে একবার এর ত্বক স্পর্শ করলে মৃত্যু অবধারিত। আকারে ক্ষুদ্র অথচ প্রাণনাশী এই ব্যাঙের নাম পয়জন ডার্ট ফ্রগ। মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণ বনাঞ্চলে বসবাস এদের। উইপোকা আর পিঁপড়া সহ বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে মাত্র 1.5 থেকে 6 সেন্টিমিটার আকারের ক্ষুদ্র প্রাণীটি। স্থানীয় আদিবাসীরা একসময় তীরের মাথায় এই ব্যাঙের বিষ ব্যবহার করে শিকার ধরত। সেখান থেকেই পয়জন ডার্ট নামকরণ। শিকারীর হাত থেকে রক্ষা পেতে ত্বক থেকে এপিভ্যাটিডিন নামের এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসরণ করে এই প্রজাতির ব্যাঙ। মারাত্মক এই নিউরোটক্সিন স্পর্শমাত্রই শরীরে প্রবেশ করে স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। এর ফলে শরীর অবশ হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্পর্শকারী ব্যক্তি বা প্রাণীর হৃদস্পন্দন থেমে মৃত্যু হয়। গবেষণায় দেখা গেছে, এদের বিষ মূলত খাদ্য থেকেই আসে। এদের বন্দি করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা হলে আর বিষ তৈরি করে না এই পয়জন ডার্ট ফ্রগ।
দুর্ভাগ্যজনকভাবে প্রকৃতির এই অসাধারণ প্রাণীটির ত্বকে উৎপন্ন বিষ প্রয়োগ করেই রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে হত্যার অভিযোগ উঠেছে। এক যৌথ বিবৃতিতে নাভালনির শরীরে এপিব্যাটিডিন বিষ পাওয়ার দাবি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স আর নেদারল্যান্ডস সহ 5টি ইউরোপীয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলের সামরিক বাহিনীর হয়ে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 50,000 দ্বৈত নাগরিক। ডুয়েল ও মাল্টি সিটিজেনশিপের সুযোগে সবচেয়ে বেশি 13,000 মার্কিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে উপত্যকায়। তালিকার 2 নম্বরে ফরাসিরা। প্রায় 6,500 ফরাসি ইসরায়েলি অংশ নিয়েছে এই আগ্রাসনে। এরপরই অবস্থান রাশিয়ার। এছাড়াও জার্মানি, ইউক্রেন ও ব্রিটেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সহ কয়েক ডজন দেশের নাগরিকের হাত রঞ্জিত হয়েছে ফিলিস্তিনিদের রক্তে। মাত্র 365 বর্গ কিলোমিটারের গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে বর্বরতা চালিয়েছে 1,30,000-এর বেশি ইসরায়েলি সেনা। 21 শতকের ভয়াবহতম এই গণহত্যায় অংশ নেওয়াদের মধ্যে প্রায় 50,000 সেনার রয়েছে ইসরায়েল ছাড়াও অন্যান্য দেশের নাগরিকত্ব। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড ইউকের তথ্য বলছে, ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো দ্বৈত নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলি মার্কিনী। যুক্তরাষ্ট্রের 13,300-এর বেশি নাগরিক আইডিএফ এর হয়ে সরাসরি অংশ নিয়েছে এই গণহত্যায়। 6,400 ফরাসি নাগরিকও ফিলিস্তিনিদের ওপর চালিয়েছে বর্বরতা। এছাড়া 5,000-এর বেশি রুশ ইসরায়েলি, 4,000-এর বেশি ইসরায়েলি জার্মানি নাগরিকও গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন। ইউক্রেন, ব্রিটেন, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিকও ইসরায়েলের হয়ে চালিয়েছে আগ্রাসন। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইউরোপের যে গুটি কয়েক দেশ, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত স্পেন। এই দেশের 4 শতাধিক দ্বৈত নাগরিক গাজা গণহত্যায় অংশ নিয়েছে। তেল আবিবের হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা দক্ষিণ আফ্রিকার 5 শতাধিক নাগরিকের হাতে লেগে আছে ফিলিস্তিনিদের রক্ত। ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা সহ আরো কয়েক ডজন দেশের দ্বৈত নাগরিক অংশ নিয়েছে এই আগ্রাসনে। ডিক্লাসিফাইড ইউকে বলছে, তাদের প্রকাশিত প্রতিবেদনে 2025 সালের মার্চ পর্যন্ত আইডিএফ এর হয়ে কাজ করা দ্বৈত নাগরিকদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এর মধ্যে অনেক দেশই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার সমালোচনা করলেও নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল সার্বিয়ার রাজপথ। শনিবার পশ্চিম সার্বিয়ার শহর ভালইয়েভোতে শিক্ষার্থীদের নেতৃত্বে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। 6 মাস আগে পুলিশের সহিংস অভিযানের জন্য দায়ীদের জবাবদিহি ও আগাম নির্বাচনের দাবি জানায় তারা। হাতে ছিল নানা স্লোগান লেখা ব্যানার ও পতাকা। ভুবুজেলা বাজিয়ে বিশাল মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। 2024 সালে উত্তরাঞ্চলীয় শহর নইসাদ এ একটি রেল স্টেশন ভবনের ছাদ ধসে 16 জন নিহত হয়। এরপর থেকেই সার্বিয়া জুড়ে শিক্ষার্থীদের নেতৃত্বে ছড়িয়ে পড়ে দুর্নীতি বিরোধী আন্দোলন। এর প্রেক্ষিতে বহুদিন ধরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। চলতি বছরের শেষে উত্তর আটলান্টিক মহাসাগর ও আর্কটিক অঞ্চলে শক্তিশালী রণতরীর বহর পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই কথা জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও অন্যান্য ন্যাটো মিত্রদের সাথে ইউরোপ ও আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা রক্ষায় অংশ নেবে এই রণতরীর বহর, যার নেতৃত্বে থাকবে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান জাহাজ HMS প্রিন্স অব ওয়েলস। সম্প্রতি আর্কটিক অঞ্চল ঘিরে রাশিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।